আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। অলরেডি তোমরা তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা ফেজ 1 এর সিলেবাস পেয়ে গেছো। সেখানে ব্যাকরণিক শব্দশ্রেণী সম্পর্কে আছে, যে সিলেবাসগুলো ওখানে দেয়া আছে, ক্রিয়া বিশেষণ, যোজক, উপসর্গ, অনুসর্গ, অনুসর্গ এবং এগুলো যদি দেয়া আছে, এর পাশাপাশি শেষে একটা কথা লেখা আছে পুনরালোচনা। মানে হচ্ছে আমরা মিড টার্ম মানে মধ্যসাময়িক পরীক্ষায় যে বিষয়গুলো পড়েছি, এই বিষয়গুলোর সাথে ওই বিষয়গুলো, অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণীর যে প্রকার ভেদ আছে 8টি, সমস্তগুলোই আমাদের এই পরীক্ষায় আমাদের এখান থেকে কোশ্চেন আসবে। কোনগুলো আসবে সেটা তো আমরা বলে দিতে পারি না, তো আমাদের সবগুলোই পড়তে হবে। তারা ধারাবাহিকতায় আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী পড়ছিলাম। আমরা আজকে আলোচনা করব ব্যাকরণিক শব্দশ্রেণীরই একটা পার্ট, যেটার নাম হচ্ছে সর্বনাম। সর্বনামটা আসলে খুবই সহজ, তোমাদেরকে অলরেডি স্বাগত জানিয়েছি। আজকে বাংলা দ্বিতীয় পত্র আমরা একাদশ দ্বাদশ শ্রেণী পড়ব। দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে। এখানে যে ফুলটি আমরা দেখতে পাচ্ছি, এই ফুলটির নাম হচ্ছে গোলাপ। গোলাপটি দেখতে লাল, এটিকে ফুলের রানী বলা হয়। আচ্ছা, বিশেষ্য যখন আমরা পড়েছি তখন এই ফুলটি নিয়ে আসছিলাম, আবারও নিয়ে আসছি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। খেয়াল করে দেখো, এটা একটা গোলাপ ফুল, ফুলটি দেখতে লাল এবং এটিকে ফুলের রানী বলা হয়। ওকে, উপরের লাইনগুলো বাদ দিলাম। এটার নাম হচ্ছে গোলাপ এবং এটার যে রং, যে কালার, এই রংটার নাম হচ্ছে লাল। তার মানে গোলাপ এবং লাল এই দুইটা হচ্ছে বিশেষ্য, আমাদের আজকে আলোচ্য বিষয় নয়, বিশেষ্য। তো এরপরে দেখো পরের লাইনে এখানে গোলাপ শব্দটি না এনে এনেছে কি, এটিকে ফুলের রানী বলা হয়। তার মানে এই এটি দ্বারা আমরা কি বুঝি, কোনটাকে বুঝি? এই ছবির কোনটাকে বুঝি? লালকে বুঝি, নাকি গোলাপকে বুঝি, নাকি ছবিকেই বুঝি, না নাকি অন্য কিছুকে বুঝি? না, আমরা সহজেই বুঝতে পারি এই এটি এই গোলাপ ফুলটিকে নির্দেশ করছে। অর্থাৎ এখান থেকে আমরা আরো একটি ছবি দেখব, এরপরে আমরা সিদ্ধান্তে আসবো। আমরা আমাদের মূল যে সংজ্ঞা জানার চেষ্টা করবো। দেখো, এখানে কতগুলো ছেলে মেয়ে খেলছে, ওইখানে আবার ছোট্ট একটা বাবু ও আলাদা করে খেলছে। এখানে এরা সবাই মিলে খেলছে, 4-5 জন মিলে, ওখানে ও একা একা খেলছে। তো এই 1 নম্বর ছবির দিকে যদি আমরা তাকাই, সাপোজ ধরো ওদের নাম দেয়া আছে রমিজ, তমিজ, রাইসা, তপন, অরিতা। কি করছে? ওরা খেলছে। রমিজ, তমিজ, রাইসা, তপন, অরিতা খেলছে, আমরা ছবিতে দেখতে পাই। এটা একটা বাক্য লিখলাম আমরা। পরের বাক্যটিতে কি লিখলাম? ওরা খুব ভালো। ওরা খুব ভালো ছেলে মেয়ে। দ্বিতীয় ছবিতে দেয়া আছে, দেখো, ওর নাম সাপোজ ধরে না মতি। মতি খেলছে, সে নিয়মিত স্কুলেও যায়। মতি খেলছে এবং সে কি করে? নিয়মিত স্কুলেও যায়। এখন প্রথম বাক্যের মধ্যে আসো, বা 1 নম্বরে আসো, 1 নম্বরের ছবিতে আসো। আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা ছেলে মেয়ে, ওরা খেলছে। এদের নাম দেওয়া আছে রমিজ, তমিজ, রাইসা, তপন, অরিতা। ওরা খেলছে, এদের নাম দিয়ে বললো অরিতা খেলছে। আমরা বুঝতে পারি ওদের কে নির্দেশ করেছে। একটু পরে পরের লাইনে আমরা কি লিখেছি? দেখো, ওদের নাম আর কারো নামই আমরা নেইনি, আমরা লিখেছি ওরা খুব ভালো। এখন খেয়াল করো, এখানে 5 জনের নাম দিয়ে দিয়েছি, ওখানে দিয়েছি শুধু ওরা। তার মানে এই ওরা মানে কারা বা কে? ওরা মানে হচ্ছে এই যে 5 জন ছেলে মেয়ে, অর্থাৎ রমিজ, তমিজ, রাইসা, তপন, রিতা। এই ওদের 5 জনের পরিবর্তে এখানে কি বসছে? ওরা বসছে। তার মানে এই যে এখানে ওরা, এই ওরাটা হচ্ছে সর্বনাম। এরপরে দ্বিতীয় বাক্যের মধ্যে আছে, দেখো, মতি খেলছে, সে নিয়মিত স্কুলেও যায়। এই যে মতি খেলছে মানে ওই বালকটির নাম হচ্ছে মতি, ও খেলছে, ও কি করে? নিয়মিত স্কুলেও যায়। আমি লিখলাম সে নিয়মিত স্কুলেও যায়। তার মানে এখানে মতি না লিখে আমি লিখেছি কি? সে। উপরে আমরা খেয়াল করেছি, আমরা গোলাপ ফুল দেখেছি এবং সেটাকে এটি বলেছি। এখানে বালকগুলো রমিজ, তমিজ, রাইসা, তপন, রিতা, ওখানে আমরা ওরা বলেছি। এখানে মতি, এখানে বলেছি সে। এই যে খেয়াল করে দেখো, কোনো কিছুর নামের পরিবর্তে আমরা অন্য কিছু ব্যবহার করছি। তার মানে এখান থেকে আমরা সর্বনামের সংজ্ঞায়িত করতে পারি। আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা সর্বনাম পদ বা সর্বনাম, বিশেষ্যের পরিবর্তে বা নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়
তাকে আমরা কি বলবো? সর্বনাম বলবো। এখন খেয়াল করে দেখো, এখানে ওরা এই 5 জনের পরিবর্তে বসছে, তার মানে ওরা হচ্ছে সর্বনাম। মতির পরিবর্তে সে বসছে, সে হচ্ছে সর্বনাম। একটু আগে আমরা যে পড়েছি ফুল, সেই ফুলের পরিবর্তে লাল গোলাপ, এই গোলাপের পরিবর্তে বসছে এটি, এই এটিও একটি সর্বনাম। তার মানে আমরা এটাই সংজ্ঞায়িত করলাম, মানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সর্বনাম। সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে বসবে। সর্বনাম কি? নামের পরিবর্তে বসবে। একই নাম বারবার। আমি বললাম রহিম খুব ভালো ছেলে, রহিম নিয়মিত স্কুলে যায়, রহিম বাবা মায়ের কথা শোনে, হ্যাঁ, রহিম সকালে সকালে ঘুম থেকে ওঠে। এই যে বারবার একটা নামের যে প্রয়োগ, একটা নামের বারবার আমরা প্রয়োগ না করে আমরা বাক্যকে সুন্দর এবং শ্রুতিমধুর করার জন্য নামের পরিবর্তে যে অন্য শব্দগুলো ব্যবহার করে থাকি, এই নামের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি সেই শব্দকেই কি বলা হয়? সর্বনাম বলা হয়। দেখো, এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো সর্বনামের সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবো। দেখো, গুরুত্বপূর্ণ কতগুলো, খুবই দুঃখিত, এগুলো তো বন্ধ করার কথা ছিল। দেখো, সর্বনাম, এবার আমরা সর্বনামের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। সর্বনামকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। দেখো, 1 নম্বরে দেওয়া আছে ব্যক্তিবাচক সর্বনাম। এক এক বইতে দেখবে এক একভাবে সর্বনামকে ভাগ করেছে এবং সেই ভাগের আবার উপভাগ আছে। তো এই জন্য আমরা সরাসরি যেই ভাগগুলো আছে সেই ভাগগুলোকে আমরা জানার চেষ্টা করবো। দেখো, ব্যক্তিবাচক সর্বনাম সরাসরি ব্যক্তিকে নির্দেশ করে। এখানে সরাসরি আছে, বানানটা একটু ভুল আছে, দুঃখিত। সরাসরি ব্যক্তিকে নির্দেশ করে, যেমন আমি, তুমি, সে। দেখো, আমি, তুমি, সে এর দ্বারা কিন্তু সরাসরি কি বুঝি? আমরা ব্যক্তিকেই বুঝে থাকি। তার মানে আমি, তুমি, সে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। অর্থাৎ আমরা এখান থেকে সংজ্ঞায়িত করতে পারি যেই শব্দগুলো দ্বারা সরাসরি কোনো ব্যক্তিকে নির্দেশ করবে তাকে আমরা ব্যক্তিবাচক সর্বনাম বলবো। একটু আগে আমরা যে উদাহরণ দুটি দিয়েছি, যেমন ওরা, এই ওরাটা তাহলে কোন সর্বনাম? ব্যক্তিবাচক সর্বনাম। এবং এরপরে লিখেছিলাম সে, সেটা তাহলে কোন সর্বনাম? ব্যক্তিবাচক সর্বনাম। এরপরে আত্মবাচক সর্বনাম। আত্ম মানে হচ্ছে নিজ, কর্তা নিজেই কোনো কাজ করেছে এমন জোর বোঝানোর জন্য ব্যবহৃত হয় আত্মবাচক সর্বনাম। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, আমি নিজে আজ বাজার করেছি। এই যে নিজে, এই যে নিজ, এই নিজটাই হচ্ছে কি? আত্মবাচক সর্বনাম। ওকে। এরপরে নির্দেশক সর্বনাম। বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য এবং দূরত্ব নির্দেশ করে। তুমি কথা বলতেছো, তোমার কাছ থেকে একজনে হয়তো 10 ফিট দূরে আছে, কেউ 2 ফুট দূরে আছে, কেউ বা আরো বেশি দূরে আছে। এই যে তোমার যে একেবারে খুব কাছাকাছি আছে, আমরা তাকে কি বলতে পারি? এ, মানে এর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আবার এর দূরে যে আছে বলি, আমরা বলতে পারি ও বা ওই। এই যে বক্তার কাছ থেকে কাছে এবং দূরে, অর্থাৎ নৈকট্য এবং দূরত্ব নির্দেশ করতে যে সর্বনামগুলো ব্যবহৃত হয়, সে সর্বনামগুলোকে আমরা কি বলবো? নির্দেশক সর্বনাম। যেমন এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, এ, উনি, ও, ইনি। দেখো, আমরা যদি বলি এ, আমরা এ বললে কিন্তু খুব কাছাকাছি বুঝায়। আর যদি বলি উনি, কি বুঝায়? একটু দূরে বুঝায়। আমরা যদি বলি ও, মনে হয় যে বক্তার খুব কাছাকাছি। আর যদি বলি ইনি, ইনি মানে কি? একটু দূরে। এই যে বক্তার কাছ থেকে দূরে এবং কাছে নির্দেশ করতে যে সর্বনামগুলো ব্যবহার করা হয়, এই সর্বনামগুলোকে কি বলবো? আমরা নির্দেশক সর্বনাম বলবো। এরপরে আছে অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছুকে নির্দেশ করে। এই সর্বনামগুলো দ্বারা কি করে? নির্দিষ্ট করে না। যেমন আমি একটু এখানে যদি আসি, বলি যদি এ বা ও, উনি, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। কিন্তু অনির্দিষ্ট সর্বনাম মানে হচ্ছে কি করবে না? সরাসরি কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে নির্দেশ করবে না, অনির্দিষ্ট কাউকে বোঝাবে। যেমন উদাহরণগুলো যদি আমরা দেখি, কেউ এখানে এসেছিল। কে এসেছিল? আগের রহিম, করিম, তমিজ, রাইসা, কে এসেছিল? আমরা জানি না। অর্থাৎ এই যে কেউ দ্বারা আমরা কি বুঝি? কেউ দ্বারা আমরা বুঝতে পারি যে অনির্দিষ্ট, কেউ এখানে এসেছিল বাট সে নির্দিষ্ট নয়, কে এসেছিল আমি জানি না, তার মানে এটা অনির্দিষ্ট। এরপরে একজন এসেছিল, এই যে একজনটা কে, তার নামও কিন্তু আমরা জানি না। অর্থাৎ এই যে একজন, কেউ, এই শব্দগুলো দ্বারা কি বোঝায়? অনির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করে।
এই অনির্দিষ্ট ব্যক্তিকে যে নির্দেশ করবে যে সর্বনামগুলো, সেই সর্বনামগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো অনির্দিষ্ট সর্বনাম, অর্থাৎ অনির্দিষ্ট কাউকে নির্দেশ করে। এরপরে দেখো দেয়া আছে প্রশ্নবাচক সর্বনাম। দেখো নামের সাথেই যেন একটা কিছু জড়িয়ে আছে, প্রশ্ন করা বোঝাবে। প্রশ্নবাচক সর্বনাম দ্বারা কি বোঝাবে? বাক্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশ্ন করা বোঝাবে। যেমন এখানে দেয়া আছে কে আপনি, কারা এসেছিল। এই যে কে, কারা, এগুলো দ্বারা আমরা কি করি? প্রশ্ন করি। এগুলো দ্বারা প্রশ্ন করা বোঝায়। তার মানে হচ্ছে কে এবং কারা এরা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। আমরা বিভিন্ন সময় বলে থাকি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কে এসেছিল, কারা এসেছিল। হ্যাঁ, আমরা আসলে জানি না কে বা কারা এসেছিল, কিন্তু এই কে বা কারা ধারা কি নির্দেশ করে? কে বা কারা ধারা নির্দেশ করে প্রশ্ন করতে ব্যবহৃত হয়। দুঃখিত, মানে কে বা কারা এগুলো দ্বারা কি হিসেবে ব্যবহৃত হয়? প্রশ্ন করতে ব্যবহৃত হয়। এই জন্য কে বা কারাকে আমরা কি বলবো? প্রশ্নবাচক সর্বনাম বলবো। এরপরে আছে সংযোগবাচক সর্বনাম। দুটি বাক্যের সংযোগ মানে কি? দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়। দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় এমন সর্বনামকে কি বলে? সংযোগবাচক সর্বনাম বলে। আমরা যদি উদাহরণ দেই, ওখানে দেখো স্টেশনে এসে দেখি যে বাস ছেড়ে দিয়েছে। এই যে এই যেটা কি করেছে? এই দুটো বাক্যের মধ্যে সংযোগ ঘটিয়ে দিয়েছে। আমি বলি কি পরীক্ষাটা দাও। খেয়াল করে দেখো, স্টেশনে এসে দেখি যে, এই যে এটা কি করেছে? বাস ছেড়ে দিয়েছে। এই বাক্যের সাথে কি করেছে? এই যেটা সংযোগ ঘটিয়ে দিয়েছে, মানে একত্রিত করে দিয়েছে। আমি বলি পরীক্ষাটা দাও। আমি বলি পরীক্ষাটা দাও। এখানে কি বসিয়ে কি করলাম? আমরা পরবর্তী বাক্যের সাথে সংযোগ করে দিলাম। অর্থাৎ এখানে যে এবং কি, এই দুটি সর্বনাম কি করেছে? দুটো বাক্যকে আলাদা বাক্যকে কি করেছে? একত্রিত করে দিয়েছে, সংযোগ ঘটিয়ে দিয়েছে। এই জন্য আমরা এই বাক্য দুটিকে কি বলবো? এই সর্বনাম দুটিকে কি বলবো? সংযোগবাচক সর্বনাম বলবো। এরপরে দেয়া আছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কি? একে অন্যের উপর নির্ভরশীল যুগল সর্বনাম, অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেটেড। শুধু একটা দিয়ে তোমাকে সেখানে সর্বনাম হবে না, ব্যবহার করতে হবে দুইটা সর্বনামই, এবং সেই দুইটা কি হবে? একটা আরেকটার উপর নির্ভরশীল হবে। আমরা যদি উদাহরণ দেই, খেয়াল করে দেখো, যে আগে আসবে সে আগে পাবে। যে আগে আসলে আগে পাবে, এটাকে কি করলাম? এই বাক্যটাকে কি করলাম আমরা? যে আগে আসবে সে আগে পাবে, একটার সাথে আর একটা কি করবে? একটার উপর আরেকটা নির্ভরশীল। দেখো, যে আগে আসবে সে আগে পাবে, আগে না আসলে আগে পাবে না। অর্থাৎ একটার প্রতি একটার সাথে আরেকটা কি সংযোগ আছে, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, একটার সাথে আরেকটা নির্ভরশীল। এই জন্য এই যে সে, এটাকে আমরা কি বলবো? সংযোগ বা সাপেক্ষ সর্বনাম। এখন এইরকমই আরেকটি সর্বনাম রয়েছে যেটাকে প্রতিনির্দেশক সর্বনাম বলে। যেমন যত তত। এটা যত তত, এই যে মাঝখানে হাইফেন দেওয়ার অর্থ হচ্ছে মাঝখানে কিছু বাক্য বসবে। যত চাও তত লও, যখন আসবে তখনই আমাকে পাবে, যে সে, একটু আগে যে করেছি আমরা, যে আগে আসবে। অর্থাৎ সাপেক্ষ সর্বনামেরই একটা আলাদা একটা রূপ যেন, আর একটা রূপ যেন প্রতিনির্দেশক সর্বনাম। যে সে, যখন তখন, যেখানে সেখানে, যেমন তেমন, যিনি তিনি ইত্যাদি, এগুলোকে আমরা কি বলবো? প্রতিনির্দেশক সর্বনাম বলবো। এখন এই যে সর্বনামের প্রকারভেদগুলো আমি পড়াচ্ছি, তোমাদের পরীক্ষায় কিন্তু লিখতে হবে না যে কোনটা কোন সর্বনাম। পরীক্ষায় শুধু লিখতে হবে যে এটা সর্বনাম কিনা। তোমাকে কতগুলো লাইন দেয়া থাকবে অথবা বাক্য দেয়া থাকবে, তোমরা ইতিপূর্বে দেখেছো, বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখেছো যে আসলে মূলত আমাদের সর্বনামের প্রকারভেদের মধ্যে যদি আসে, তবে সেক্ষেত্রে প্রথম যে ক নাম্বার থাকে সেখানে আসতে পারে সর্বনাম পদ কাকে বলে, সর্বনাম পদের প্রকারভেদ আলোচনা করো। কিন্তু যখন তোমাকে সর্বনাম পদ নির্ণয় করতে বলবে, তখন সেখানে বলে দেবে না কোনটা প্রতিনির্দেশক সর্বনাম, বা কোনটা সাপেক্ষ সর্বনাম, কোনটা সংযোগবাচক সর্বনাম, কোনটা প্রশ্নবাচক সর্বনাম, এগুলো কিন্তু বলে দিবে না। তোমাকে শুধু সর্বনামটা, যেমন যদি এরকম থাকে কে আপনি, এখন প্রশ্ন তোমাকে উপরে প্রশ্ন দেয়া থাকলো যে এখান থেকে কি করো? সর্বনাম চিহ্নিত করো। তুমি কি করলাম? কে, এটাকে লিখে দিলে যে কে হচ্ছে এখানে সর্বনাম, কিন্তু তোমাকে লিখতে হবে না কে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম, এটা লেখার প্রয়োজন নেই। এরপরে আছে দেখো পারস্পরিক সর্বনাম।
দুপক্ষের পারস্পরিকতা বোঝাতে ব্যবহৃত হয়। দুই পক্ষের কি পারস্পরিকতা, যেমন পরস্পর, নিজেরা নিজেরা। আমরা যদি একটা বাক্য বলি, এখানে যদিও বাক্য আমি দিই না, আমরা যদি একটা বাক্য বলি, তোমরা পরস্পর মিলেমিশে থাকো। এই যে দুইটা পক্ষ, তোমরা, তোমরা মানে কি, নিশ্চয়ই এখানে একাধিক লোক আছে। একাধিক লোক থাকা মানে কি, দুটো পক্ষ আছে। যেহেতু দুপক্ষের মধ্যে মিলে থাকতে বলছে, তার মানে এর মধ্যে পারস্পরিকতা আছে। এই জন্য পরস্পরটা হচ্ছে কি একটা পারস্পরিক সর্বনাম। তোমরা পরস্পর কি করো, মিলেমিশে থাকো। এরপরে নিজেরা নিজেরা, আমি বললাম যে আমরা নিজেরা নিজেরাই কি করেছি, কাজটি করেছি। অর্থাৎ এখানেও খেয়াল করে দেখো, এখানে একাধিক লোক আছে। নিজেরা নিজেরা মানে বহুবচন, মানে কি একাধিক, নিশ্চয়ই একাধিক লোক আছে। অর্থাৎ একাধিক লোক থাকার কারণে কি করেছে এরা, এখানে পরস্পরভাবে মিলেমিশে কি করেছে, কাজটা করেছে। এই জন্য এরা বললো যে আমরা নিজেরা নিজেরা কাজটি করেছি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি পরস্পর, নিজেরা নিজেরা, এগুলো হচ্ছে কি পারস্পরিক সর্বনাম। এরপরে আছে সকলবাচক সর্বনাম। এই সকলবাচককে কোনো কোনো বইতে সাকল্যবাচক একই কথা, অর্থাৎ সবগুলোকে একত্রে বোঝাবে। সবগুলোকে একত্রে নির্দেশ করতে যে সর্বনাম ব্যবহৃত হবে সেটাকে আমরা কি বলবো, সাকল্যবাচক সর্বনাম। যেমন ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝায়। যেমন সবাই, কি করো, সবাই তোমরা দাঁড়িয়ে যাও। এই যে সবাইকে নির্দেশ করেছে, ব্যক্তি বা বস্তু হতে পারে। আবার বললো সকলেই বেরিয়ে যাও, এরকম একটা বাক্য আমরা বলতে পারি, সকলেই বেরিয়ে যাও বা সকলেই দাঁড়িয়ে থাকো, সকলেই উচ্চস্বরে আওয়াজ করো। অর্থাৎ সকলেই বা সবাই এর দ্বারা আমরা কি বুঝি, সকলেই বা সবাই দ্বারা আমরা কিন্তু সবাইকে বুঝি, কেউ বাদ যাবে এমন কাউকে বুঝি না। তার মানে হচ্ছে সকলে এবং সবাই, এটাকে আমরা কি বলতে পারি, সকলবাচক বা সাকল্যবাচক সর্বনাম। এর সংজ্ঞাটা কি, ব্যক্তি, বস্তু এবং ভাবের সমষ্টিকে নির্দেশ করবে। অর্থাৎ যে সর্বনাম দ্বারা ব্যক্তি, বস্তু এবং ভাবের সমষ্টিকে বোঝায়, অর্থাৎ সবাইকে একত্রে বোঝায়, সেটাকে আমরা কি বলবো, সকলবাচক সর্বনাম বলবো। এরপরে আছে অন্যবাচক সর্বনাম। নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ এই সর্বনামটা আমাকে নিজেকে নির্দেশ করবে না, অন্য কোনো কিছুকে নির্দেশ করবে, বা অন্য কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, তাকে নির্দেশ করবে। কিন্তু সেই ব্যক্তি বা বস্তু কি হবে না, নির্দিষ্ট হবে না, অনির্দিষ্ট হবে। যেমন এখানে দেওয়া আছে অন্যে, অপরের, অমুকের। এর দ্বারা যদি আমরা উদাহরণ দেই, অন্যে পারলে তুমি পারবে না কেন। খেয়াল করো, এখানে কিন্তু নিজেকে বোঝায়নি। অন্য মানে কি নিজেকে বোঝানো হয়। আমরা যদি এরকম একটা বাক্য বলি, অন্যে পারলে তুমি পারবে না কেন, এখানে তুমি তো তুমি নিজে, কিন্তু অন্যে মানে কি, অন্য আরেকজন, মানে থার্ড পারসন। এখানে অন্য দ্বারা কিন্তু কি বোঝায় না, নিজেকে বোঝানো হয়নি। অর্থাৎ এখানে অন্য আরেকজনকে নির্দেশ করেছে। এই জন্য অন্যটা হচ্ছে কি অন্যবাচক সর্বনাম। আবার অপরের, যেমন এখানে আমরা যদি একটা বাক্য বলি যে অপরের গীবহাত করো না, এখানে এই যে অপরের গীবহাত করা মানে কি, নিজের গীবহাত করা? অবশ্যই না। অপরের গীবহাত মানে অন্য আরেকজনের গীবহাত করা। তার মানে এখানেও যে অপরের ধারাও এটাও অন্যবাচক সর্বনাম। অমুকের, এর ধারাও আমরা বুঝি অমুক মানে নিজেকে বোঝায় না, অমুক মানে অন্য থার্ড পারসন কাউকে বোঝায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সর্বনাম সম্পর্কিত আলোচনার বিষয়। আসলে সর্বনামটা তেমন বেশি কঠিন না, এগুলো একটু খেয়াল করে মনে রাখলেই হবে। হ্যাঁ, বিভিন্ন বইতে এই যে প্রকারভেদগুলো আমি দেখিয়েছি, কোনো কোনো বইতে এর চেয়ে বেশি দিয়েছে, মানে উপশাখাও আলোচনা করেছে, কোনো কোনো বইতে আবার কমও দিয়েছে। তো যাই হোক, যে কোনো একটা বই থেকে তোমরা 4-5টা শ্রেণী বিভাগ যেভাবেই দেওয়া আছে সেগুলো মুখস্থ করলে পরীক্ষা যদি এরকম আসে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো, অথবা সর্বনাম কাকে বলে, সর্বনামের শ্রেণী বিভাগ করো। তো সার সংক্ষেপ হচ্ছে এটাই যে বিশেষ্যের পরিবর্তে, কোনো কিছু নামের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি তাকেই কি বলে, সর্বনাম বলে। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। আমরা কি করব, বরাবরের মতো আবারও বলবো যে আমরা যে বিষয়গুলো আলোচনা করি সেই বিষয়গুলো অবশ্যই আমরা কি করব, এই রিলেটেড যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করে ফেলবো। এবং নির্মিত অংশ অলরেডি তোমাদের সিলেবাস দেখে ফেলেছো, সেই সিলেবাসের যে নির্দিষ্ট অংশগুলো দেওয়া আছে সেই অংশগুলো দেখে অবশ্যই আমরা কি করব, আমাদের পড়াগুলো কমপ্লিট করে ফেলবো। বিশেষ করে আমরা বোর্ড প্রশ্নগুলো যে আছে বিগত 2006 সাল থেকে বর্তমান 2019 সাল পর্যন্ত যে পরীক্ষা হয়েছে, পরীক্ষার প্রশ্নগুলো আমরা সমাধান করে ফেলবো। এগুলো যদি করে ফেলি আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এখন যেহেতু তোমরা বাসায় আছো, অনেক সময় পাচ্ছ, যদি তোমরা এখন
বাসায় বসে পড়াশোনা না করো, অবশ্যই কিন্তু একসময় বিপদে পড়ে যাবে। আমি আবারও স্মরণ করে দিতে চাই, যদি কেউ প্রিটেস্ট পরীক্ষায় ফেল করো তাহলে তাকে কিন্তু বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। কোনো কান্নাকাটি করে লাভ হবে না। ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি বিদায় নিচ্ছি ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুম থেকে। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।